আজ আমি তোমাদের যে সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে কি মেন্টাল সিমটম। শুধু মেন্টাল সিমটম নয়, মেন্টাল সিমটম কীভাবে কারেক্ট করতে হয় সেই প্রসিডিওরটা ও তোমাদের শেখাবে। তো হোমিওপ্যাথি স্ট্যান্ড অন মেন্টাল সিমটম। যে হোমিওপ্যাথি ডাক্তার মেন্টাল সিমটমকে গুরুত্ব দেন না তিনি হোমিওপ্যাথি চিকিৎসক কিনা আমার সন্দেহ হয়। অথচ আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে অধিকাংশ হোমিওপ্যাথি চিকিৎসক অজ্ঞতাবশত হোক অথবা বেশি টাকা উপার্জনের জন্য হোক মেন্টাল সিমটম স্টাডি করেন না এবং পেশেন্টের কাছ থেকে সেগুলোকে আদায় করার চেষ্টা করেন না। ফিজিক্যাল কিছু সিমটমের ভিত্তিতে ওষুধ প্রয়োগ করে তাকে হোমিওপ্যাথি কিওর বলতে যা বোঝায় তা না করে উপশম দেয়। যেমন যদি কোনো পেশেন্টের সুগার বেড়ে যায় তাহলে তার কোনো সিমটমই দরকার নেই, সিজিজিয়াম জাম্বুলিনাম মাদার টিনচার যদি প্রয়োগ করা হয় তাহলে তার সুগার কমতে বাধ্য। কিন্তু এটা হোমিওপ্যাথি নয়। অথচ এই শ্রেণীর হোমিওপ্যাথি চিকিৎসকের সংখ্যা অনেক গুণ বেশি। প্রেশার যদি কারোর বেড়ে যায়, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশারের রোগীকে সাধারণত অধিকাংশ হোমিওপ্যাথি চিকিৎসক রাউল ফ্রিয়া সরপেটিনা নামক ওষুধ প্রয়োগ করে থাকে। তাতে অবশ্যই প্রেশার কমে, কিন্তু রোগী সার্বিক সুস্থতা পায় না। তো ব্লিডিং হচ্ছে প্রচণ্ড, কোনো সিমটমের দরকার নেই। যদি তাকে মেডিফেলিয়াম নামক ওষুধ প্রয়োগ করা হয় তাহলে তার রক্তক্ষরণ বন্ধ হবেই হবে। কিন্তু এটা হোমিওপ্যাথি চিকিৎসা। যদি কারোর প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়, পজিশন যদি তাকে ঠান্ডা লাগা, তাকে যদি বেলেডোনা প্রয়োগ করা হয় তাহলে মাথার যন্ত্রণা অবশ্যই উপশম হবে। কিন্তু এটাও হোমিওপ্যাথি চিকিৎসা নয়। হোমিওপ্যাথি চিকিৎসার মূল মন্ত্র রোগী সুস্থ অবস্থায় যে অবস্থা ছিল আর কি, সুস্থতা অবস্থায় ছিলেন, অসুস্থ হওয়ার পরে যে অস্বাভাবিকতা তার মধ্যে প্রকাশ করেছে সেই অস্বাভাবিকতা নিরসন ঘটিয়ে পূর্বের স্বাস্থ্য তাকে ফিরিয়ে দিতে হবে। এইটাই হচ্ছে হোমিওপ্যাথি। আর এটা করতে গেলে মেন্টাল সিমটমের গুরুত্ব অপরিসীম। আমি মেন্টাল সিমটমের গুরুত্ব বোঝাতে গিয়ে এমন কিছু উদাহরণ দেব যে উদাহরণগুলো আপাত দৃষ্টিতে খুব অশ্লীল বলে মনে হবে, কিন্তু আমরা যারা ডাক্তার বা ডাক্তারি ছাত্র বা পেশেন্টও তাদের রোগ মুক্তির জন্যে লজ্জা, ভয় আর ঘৃণা ত্যাগ করতে হবে।
একজন চিকিৎসকের যদি লজ্জা থাকে তাহলে তাকে আমরা সম্পূর্ণ চিকিৎসক বলে মনে করি না। যদি তার ঘৃণা থাকে তাহলেও তিনি স্বয়ংসম্পূর্ণ চিকিৎসক নয়। আর যদি তিনি ভীত সন্ত্রস্ত হন তাহলেও কিন্তু তিনি স্বয়ংসম্পূর্ণ চিকিৎসক নন। স্বয়ংসম্পূর্ণ চিকিৎসক হতে গেলে ঘৃণা, লজ্জা এবং ভয় এই তিনটে থেকে নিজেদের দূরত্ব বজায় করতে হবে। তাহলে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক শ্যাম ঘোষ, যিনি এলোপ্যাথ চিকিৎসক ছিলেন, কিন্তু হোমিওপ্যাথিকে এত বেশি ভালোবাসতেন যে তিনি অনারিয়াম সাম্মানিক অতিথি হিসাবে আমাদের অ্যানাটমি পড়াতেন। তো অ্যানাটমি বললে কথাটা ভুল বলা হবে, তিনি অস্টিওলজি এবং মায়োলজি পড়াতেন, হাড়গোড় পড়াতেন আর মাসেল পড়াতেন। তো হাড়গোড় খুবই নিরস, ঠিক তেমনি হাড়গোড় যেমন নিরস তেমন হাড়গোড় পড়াও তেমন নিরস, অর্থাৎ কঠিন, মনে রাখা যায় না। মাসলের ক্ষেত্রেও অর্থাৎ মায়োলজিও ঠিক তাই। তো তিনি আজ আমাদের মধ্যে নেই, তিনি স্বর্গে আছেন, তাকে আমি প্রণাম জানাই। তিনি আমাদের পড়াতেন অত্যন্ত খিস্তি করে করে, মুখে অশ্লীল ভাষা প্রয়োগ করে আমাদের পড়াতেন। এবং যেহেতু উনি বয়স্ক ছিলেন তাই আমাদের তুই সম্বোধন করতেন, কখনো কখনো দাদা বলতেন, কখনো কখনো দিদি বলতেন ছাত্র বা ছাত্রীকে। তো পরবর্তীকালে উনি ব্যাখ্যা করতেন এই অশ্লীলভাবে কথা বলার কারণগুলো কী। উনি বলতেন যে দেখ, তোদের এইভাবে পড়াচ্ছি বলে তোদের অনেক কথা মনে থাকবে, তোদের এগুলো অতি সহজে মনে পড়ে যাবে। সেদিন হয়তো ততখানি বুঝে উঠতে পারিনি, তখন কৈশোর চলছিল আমার। আজ বুঝি যে তিনি আমাদের কত সুন্দর করে পড়িয়েছিলেন। তো আমিও তোমাদের এই মেন্টাল সিমটম পড়াতে গিয়ে কিছু অশ্লীল উদাহরণ দিয়ে পড়ানোর চেষ্টা করব, তাতে তোমরা অতি সহজেই মেন্টাল সিমটমের গুরুত্ব বুঝতে পারবে। আধুনিক যুগে খুব একটা প্রচলিত শব্দের নাম ধর্ষণ। আবার বৃদ্ধ বনিতা, একটা শিশু থেকে আর বৃদ্ধ পর্যন্ত, বৃদ্ধ বা বৃদ্ধা পর্যন্ত সবাই জানে ধর্ষণ কাকে বলে। তবু আমি সংজ্ঞায়িত করি, একজন পুরুষ যখন একজন নারীর সম্মতি ব্যতি রেখে শারীরিক মানসিক জোরপূর্বক তার পেনিসটা নারীর যৌনাঙ্গে স্থাপন করে, তখন সেটা ধর্ষণ বলে কথিত হয়। ধর্ষণ সাধারণত পুরুষ দ্বারা নারী হয়, তবে তার মানে এই নয় কোনো ক্ষেত্রে নারী পুরুষকে ধর্ষণ করে না বা করতে পারে না। তাদের সংখ্যা নেগলিজেবল বলে আমি পুরুষদের কথাই উল্লেখ করলাম। তো এই ধর্ষণের, অর্থাৎ এই যে আদিম প্রবৃত্তি মানুষের বা পশুর,
এতে যে স্বর্গীয় সুখ পাওয়া যায়, ধর্ষণকারী ব্যক্তি এর কিয়দংশ ভোগ করলেও ধর্ষিতা নারী তার সামান্যতম ও সুখানুভূতি গ্রহণ করতে পারেন না বা করে না, বরং ঘৃণা, লজ্জা, ক্ষোভ, রাগ তাকে অনেক বেশি ব্যতীত করে। তো এখন আমরা মেন্টাল সিমটমের গুরুত্ব বোঝাতে গিয়ে আরেকটু সুন্দর উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যখন স্বামী এবং স্ত্রী পরস্পরের সম্মতিক্রমে যৌন কার্যে লিপ্ত হয়, বা কোনো বান্ধবী এবং বন্ধু উভয়ের সম্মতিক্রমে যৌন কার্যে লিপ্ত হন, তখন তারা যে স্বর্গীয় সুখ পান, একই কাজে ধর্ষণে কিন্তু সে সুখ নারী পায় না। কেন না? ধর্ষণে দুটো মনের একত্রীকরণ ঘটে না। অথচ যখন কোনো নারী এবং পুরুষের সম্মতিক্রমে তারা পরস্পরের যৌন মিলনে আবদ্ধ হয়, তখন উভয়ের সম্মতি থাকে, তাই তারা স্বর্গীয় সুখ লাভ করে। তাহলে আমি বোঝাতে পেরেছি যে মনের গুরুত্ব কত বেশি হোমিওপ্যাথি চিকিৎসায়। হোমিওপ্যাথি চিকিৎসায় আমরা জানি সুস্থ মানুষের উপর বিভিন্ন ঔষধি গুণসম্পন্ন বস্তু প্রয়োগ করে তার যে সিমটম আমরা পাই সেগুলো লিপিবদ্ধ করে মেট্রিয়া মেট্রিকা নামকরণ করি, এবং যখন আমরা কোনো রুগীকে পাই, তখন সেই সিমটমের সঙ্গে সাদৃশ্য রেখে সার্বিক সিমটমের মিলন ঘটিয়ে আমরা রুগীর চিকিৎসা করি। ধরা যাক একজন রুগীর 1000টা সিমটম একজন চিকিৎসককে ন্যারেট করলেন। সেই 1000টা সিমটমের মধ্যে 999টা সিমটম রুগীর মধ্যে বিদ্যমান, একটা সিমটম মেলেনি। সেটা কি না? ক্যামোমিলা নামক একটা ঔষধ আছে যার প্রধানতম সিমটম প্রচণ্ড ক্রোধী, ঝগড়াটে। তো এই সিমটম যদি না মেলে, অন্যান্য সিমটম 999টা মেলা সত্ত্বেও যদি কোনো রোগে আমরা ক্যামোমিলা প্রয়োগ করি, তাহলে উক্ত ব্যক্তি রোগমুক্ত হবেই না। কারণ মেন্টাল সিমটম করসপন্ডেন্স করেনি। ঠিক অপরপক্ষে একজন নারী রুগী হিসাবে একজন চিকিৎসকের কাছে আসলেন। তিনি তার যে সিমটম চিকিৎসকের কাছে ন্যারেট করলেন, তার মধ্যে 999টা সিমটম
পালসেটিলা ক্যারি করছে, কিন্তু দেখা গেল একটা সিমটম ক্যারি করছে না। সেটা কি না, সেই পেশেন্টটা ন্যাস্টি, অসামাজিক, অভদ্র, বিনয়হীন, ক্রোধী। তো এই যে সিমটম মিলল না, আমরা 999টা সিমটম মেলানোর পরেও যদি তাকে প্রয়োগ করি পালসেটিলা, রুগী রোগমুক্ত হবে না। কারণ আমরা জানি পালসেটিলা সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, সে প্রচণ্ড ভদ্র, নম্র, সে প্রচণ্ড শান্ত, সে পরের প্রতি মানে দুঃখী জনের প্রতি সে কি বলবো, দুঃখী জনের প্রতি সে সমবেদনাশীল। আমি বোধহয় এই কয়েকটি কথা দ্বারা মেন্টাল সিমটমের গুরুত্ব বোঝাতে পেরেছি। তাই যারা হোমিওপ্যাথি চিকিৎসা করতে ইচ্ছুক তাদের কাছে আমার উপদেশ, হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে আগে রুগীকে অবজার্ভ করুন, তার মেন্টাল সিমটম কালেকশন করুন, তবে তার ফিজিক্যাল সিমটম কালেকশন করুন। কারণ ফিজিক্যাল সিমটমের চেয়ে 1000 গুণ মূল্যবান সিমটমের নাম হচ্ছে মেন্টাল সিমটম। এখন মেন্টাল সিমটমের গুরুত্ব তো আমরা বুঝলাম, কিন্তু মেন্টাল সিমটম কালেকশন করা খুবই কষ্টকর। কারণ কোনো রুগী বলবে না যে সে তার বৌদির সঙ্গে যৌন ক্রিয়ায় মত্ত হয়েছিল, বা তার হাঁটুর বয়সী ছাত্রীর সঙ্গে তার প্রেম ভালোবাসা চলছে। কেউই বলবে না যে আমি এমন স্বপ্ন দেখি যে আমার বিছানায় একটা নগ্ন হয়ে পুরুষ ঘুমুচ্ছে। এই সিমটম আদায় করতে গেলে রোগীর প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। একজন হোমিওপ্যাথি ডাক্তারকে সবসময় মনে রাখতে হবে যে রোগী তার পরিবারের সদস্য, তাই তার সঙ্গে তেমন বিহেভ দেখাতে হবে। তাকে আমি চিকিৎসক আর তুমি রুগী, এই মনোভাব পোষণ করা চলবে না। আমার অনেকগুলো চেম্বার, 7-8টা চেম্বার, আমার চেম্বারে 12, 14, 15, 20 জন অ্যাসিস্ট্যান্ট থাকে। তারা লক্ষ্য করে দেখেছে নিশ্চয়ই যে আমি একটা 16 বছরের তরুণী বা একটা 45 বছরের মধ্যবয়স্কা অথবা 80 বছরের বৃদ্ধা, আমি সাধারণত মহিলাদের ক্ষেত্রে বলছি কারণ আমি পুরুষ যেহেতু, তাদের পিঠে হাত রাখি, তারপর তার মেন্টাল সিমটম সংগ্রহ করতে চেষ্টা করি। প্রথমে তাকে অবজার্ভ করি, বোঝার চেষ্টা করি সে কেমন প্রকৃতি, তারপর সেকেন্ড স্টেজে এটা করি। তো এটা করা যায় না। মেডিকেল এথিক্স অনুযায়ী আমি যা করি এটা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, শুধু অপরাধ নয়, শাস্তিযোগ্য অপরাধ। তা সত্ত্বেও আমি অপরাধ করি। কিন্তু নারী যারা, তাদের একটা স্পেশাল সেন্স আল্লাহ, ভগবান, গড দিয়েছেন।
তারা যে কোনো পুরুষের হাতের স্পর্শ, চোখের চাহনি দেখে বুঝতে পারেন যে পুরুষটি কি চায়, তার চরিত্র কেমন। তাই যখন আমি সস্নেহে বন্ধুত্বের মনোভাব নিয়ে যখন কোনো নারীর পিঠে হাত রাখি, তখন সে কখনোই আমাকে দুষ্টু প্রকৃতির লোক বলে মনে করে না। আমি উপলব্ধি করি যে তারা আমাকে আগে যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতেন তদপেক্ষা অনেক বেশি শ্রদ্ধার দৃষ্টিতে আমাকে দেখতে শুরু করে। আমরা অনেক সময় পেশেন্টকে জিজ্ঞাসা করি, আপনার মায়া দয়া কেমন? পেশেন্ট উত্তর দেয়, ওই করেই তো গেলুম। আমি বড় বড় করে লিখে নিলাম আমার পেশেন্ট এর লিপিবদ্ধ খাতায় যে পেশেন্ট দয়ার সাগর। আর অন্যান্য সিমটম কালেকশন করার পরে আমরা দয়ার সাগরকে ওষুধ প্রয়োগ করলাম। দুঃখিত, দয়ার সাগর রোগমুক্ত হয়নি। কারণ যে ব্যক্তি বললেন যে আমার প্রচণ্ড দয়া, আমি দয়ার সাগর ওই করেই তো গেলুম, তাকে ফার্দার কোশ্চেন করা হলো তার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বা তৎক্ষণাৎ উদাহরণ দিয়ে, চাচা আপনাদের পাড়ায় দয়াল বলে যে লোকটা, ওই লোকটা তো খুব গরিব, খুব অসহায়, ওকে তো দেখারও কেউ নেই, ও কি খায় গো? তুমি ওকে কোনো সময় কোনো কিছু খাওয়া টাওয়া দিয়েছ? রুগী বলে বসে, আমি তো গরিব মানুষ, কোথা থেকে দেবো বলুন? তাহলে এতক্ষণ আমি যে দয়ার সাগর কথাটা লিখেছিলাম, এখন 180 ডিগ্রি ঘুরে গেল আমার উপলব্ধি। আদৌ ওই ব্যক্তির দয়া মায়া নেই। ভিখারির ছেলে বিদ্যাসাগর, দয়ার সাগর, তিনি ছিলেন দয়াবান। তার তো কিছুই ছিল না। তাহলে দয়া একটা কোয়ালিটি, তার কাছে কিছু থাক আর না থাক, নিজে না খেয়ে অপরকে খাওয়ানোই হচ্ছে দয়া মায়ার উদাহরণ। তাহলে ওই ব্যক্তি বলবেন যে সে গরিব লোক, তাই সে কিছু করতে পারে না বা কিছু করে না। আমরা অনেককে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি ধর্ম মেনে চলেন? ধরা যাক যে রুগী মুসলমান, আমার এই কথা শুনে যেন কেউ মনে না করে যে আমি কোনো ধর্মকে কোনোভাবে ছোট করছি বা বড় করছি। আমি মনে করি সমস্ত ধর্মই শ্রেষ্ঠ। ধর্ম ইকুয়াল টু মা, প্রত্যেকের কাছে তার ধর্ম সর্বশ্রেষ্ঠ। মাকে যেমন, অন্যের মাকে যেমন অশ্রদ্ধা করা যায় না, শ্রদ্ধা করতে হয়, তেমন নিজের যে ধর্মেরই হয়ে যায় কেন অন্য ধর্মকে শ্রদ্ধা করতে হয়। আমার কথা মধ্যে যারা কেউ ধর্মের অন্য দিক বিবেচনা করে। তো কোনো মুসলমান মহিলাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি নামাজ পড়েন? বলে নামাজ পড়বো না। রোজা রাখেন? রোজা রাখবো না। তো সে সব কিছু করে। অর্থাৎ ইসলাম ধর্মের যে সমস্ত কেতাবি কথাবার্তা দেয় সে শুনে এসেছে বা কেতাবে পড়েছে, সে সেগুলো মেনে চলে। যখন তাকে আমরা জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি যখন হিন্দুদের পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো ইত্যাদি, তখন কোনো সময় গিয়েছেন? বলো না, ও পুতুল পুজো আমার, আমরাও সব যাবো কেন, ওই হিন্দুদের কাছে।
বা আরও কিছু মন্তব্য করে বললেন। তো আমি এতক্ষণ লিখেছিলাম যে রিলিজিয়াস, তোমরা ম্যাথমেটিকা পড়লে এই রিলিজিয়াস কথাটা পাবে কোনো কোনো ওষুধের ক্ষেত্রে, বা তোমরা যদি কেউ ওই রেপার্টারি খোলো তাহলে সেখানে দেখবে রিলিজিয়াস কথাটা লেখা আছে। তাহলে ওই ব্যক্তি ধর্মের অবদাস আছে এতক্ষণ, যে মুহূর্তে বললেন ও হিন্দুদের পুতুল পুজো দেখতে আমি যাবো কেন, ওখানে গিয়ে আমি মাথা নত করবো কেন, আমি ওদের চালা দেবো কেন, তখন আমি ধরেই নেব যে এ ধার্মিক নয়। তাহলে রিলিজিয়াস বলে যে কথাটা, তার জন্য আমি এতক্ষণ লিপিবদ্ধ করেছিলাম, অনেক চিন্তা ভাবনা করে, অনেক প্রশ্ন করে, এখন সেই শব্দটা আমি কেটে দেবো। তাহলে মানসিক সিমটম সংগ্রহ করা খুবই কষ্ট। কোনো ব্যক্তি চরিত্রহীন এ খবর আমার কানে এসে পৌঁছেছে, তাকে যখন আমরা প্রশ্ন করবো সে কি বলবে যে হ্যাঁ আমি চরিত্রহীন? বলবে না। তো তার মুখ দিয়ে বার করতে হবে। চোর ধরতে হলে চোর সাজতে হয়। আমরা প্রত্যেকেই জানি মহানায়ক উত্তম কুমার। তো উত্তম কুমারকে যদি পকেট মারের অভিনয় দেওয়া হয় তাহলে পকেট মার কীভাবে পকেট মারেন তিনি সেটা ইতিপূর্বে দেখে নিয়েছেন, তাই তিনি পকেট মারের অভিনয় করতে পারতেন সাবলীলভাবে। তিনি দেখতেন যে আয়াস করে কিভাবে সিগারেট খেতে হয় বা সিগারেট খায় লোক, তাই অভিনয়ের ক্ষেত্রে যখন সিগারেট খাওয়ার প্রয়োজন হতো তখন তিনি সেই আয়াসি মেজাজে সিগারেট খেতেন, তিনি লক্ষ্য করতেন। তাহলে একজন অ্যাক্টর হতে হলে যেমন এগুলো শিক্ষা করতে হয়, যেমন একজন হোমিওপ্যাথি আদর্শ চিকিৎসক হতে গেলেও এগুলো শিক্ষা করতে হয়। এখন এই যে দুশ্চরিত্র, আমার পেশেন্ট যে দুশ্চরিত্র, আমাকে এটা অন্যের কাছে শুনে শুধু আমি দুশ্চরিত্র কথা লিখে ওষুধ নিরূপণ করবো এমন যেন না হয়, আমাকে তার স্বীকারোক্তি দরকার সত্যি সে দুশ্চরিত্র। তাই আমাকে এইভাবে কথাটা বলতে হবে যে দেখুন আমার বয়স তো আজকে 60 বছর, 50 বছর, তাই এই 50 বছর বয়সে কি আমার জীবনে কোনো নারী আসেনি? এসেছে, একাধিক নারী এসেছে, এসব হয়, স্বাভাবিক ব্যাপার। তখন রুগী ভেবে নেন বাহ, আমি ভেবেছিলাম আমি একা চোর, একটু ডাক্তারবাবুও চোর। অতএব সে তখন বলে ফেলতো হ্যাঁ ডাক্তারবাবু। এটা সে অনেক বছর আগে। আমি যখন বললাম তো ওই সেটা ঘরোয়া কোনো মহিলা ছিল না প্রস্টিটিউশন ছিল? বললো ডাক্তারবাবু আমাদের পাড়ায় একটা বৌদি ছিল, তো সে বৌদি সে চরিত্র হয়েছিলেন, সে আমাকে প্রলুব্ধ করত। তাহলে আমি জানলাম কি যে একজন চরিত্রহীন মহিলার সঙ্গে আর আমার এই পেশেন্ট যৌন কার্যে লিপ্ত হয়েছে। অতএব এ সিফিলিস নামক রোগে আক্রান্ত হয়েছিল। তাহলে এই সিমটমটা, এই মেন্টাল সিমটমটা কালেকশন করতে গিয়ে আমাকে কতখানি মেহনত করতে হলো, এটা বোধহয় আমার দর্শক বা আমার ছাত্ররা বা শ্রদ্ধেমণ্ডলী তারা উপলব্ধি করতে পারছে। সুতরাং এই মেন্টাল সিমটম এর গুরুত্ব এবং মেন্টাল সিমটম কালেকশন করা অত্যন্ত যত্ন সহকারে একজন হোমিওপ্যাথি চিকিৎসককে করতে হবে। এটা যদি সম্পূর্ণ করা যায় তাহলে তিনি আদর্শ চিকিৎসক হিসাবে পরিগণিত হবেন। আদারওয়াইজ
প্রেশার বেড়ে গেছে, ব্লাড প্রেশার মান 70 না, সুগার বেড়ে গেছে তো সিজিএম জাম্বুলিনাম, আর এনলার্জমেন্ট অফ লিভার হয়ে গেছে তো তাকে চেলগেরিয়া মাদার টিনচার, অথবা বাজারে পেটেন্ট দাগ অনেক আছে, অনেক কোম্পানি পেটেন্ট দাগের বই বাজারে বার করে দিয়েছে। ওষুধের দোকানে গেলে সেখানে বিনা পয়সাতে তারা বিতরণ করে, আমাদের সেগুলো নিয়ে নিতে হবে, নিয়ে ওইগুলি চিকিৎসা করতে হবে। আজকাল খুব শোনা যায়, চালু করছি এটা, আজকাল খুব শোনা যায় যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, মডার্ন হোমিওপ্যাথি আর রিয়েল হোমিওপ্যাথি, আরও যে কি শুনবো আমি ঠিক জানি না। তো ক্লাসিক হোমিওপ্যাথি কাকে বলে আমার জানা নেই, আমি জানি না মডার্ন হোমিওপ্যাথি কি, আমি জানি না কাকে বলে রিয়েল হোমিওপ্যাথি। আরে হোমিওপ্যাথি মানে কি? হোমিওপ্যাথি সংজ্ঞা আমি না বলে শুধু এইটুকু বলি যে কোনো একটা অসুস্থ মানুষ কিছু অস্বাভাবিক কষ্ট নিয়ে চিকিৎসকের কাছে এসেছে, আমরা ইতিপূর্বে কিছু ভেষজ পদার্থ কোনো সুস্থ লোকের উপর প্রয়োগ করেছিলাম এবং সেই ভেষজ কিছু সিমটম প্রডিউস করেছিল, সেগুলো আমরা লিখে রেখেছি, লিপিবদ্ধ করেছি। এখন যে ব্যক্তি আমার কাছে এসেছিল, রোগী হিসেবে এসেছে, তাকে উক্ত লিপিবদ্ধ করা যে ওষুধের সঙ্গে আর এই যে আমার কাছে রুগী এসেছে তার সঙ্গে মিলবে, সার্বিক মিল করবে, তাকে সেটা প্রয়োগ করবে। এটা হোমিওপ্যাথি। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বুঝি না, রিয়েল হোমিওপ্যাথি বুঝি না, মডার্ন হোমিওপ্যাথি বুঝি না। আমি একদিন রাস্তা দিয়ে চলছিলাম, দেখলাম এক জায়গায় লেখা আছে টাটকা খাসির মাংস পাওয়া যায়। আমি অনেক চিন্তা ভাবনা করলাম, মনে মনে খুব হেঁটেও ছিলাম, সেটা আবার কি টাটকা খাসি? যদি লেখা থাকতো যে খাসির টাটকা মাংস পাওয়া যায় তখন হ্যাঁ তার একটা অর্থ হতো, টাটকা খাসির মাংস পাওয়া যায়। আর একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম, দেখলাম লেখা আছে এখানে আধুনিক ডিজাইনের প্রতিমা পাওয়া যায়। তো সেটা আবার কি কথা হলো? প্রতিমা আমার আধুনিক ডিজাইনের হয় নাকি? আমরা জানি মা সরস্বতীর প্রতিমা হয়, শুভ্র পোশাক তার থাকে, হাতে বিনা থাকে, একটা হাত থাকে ইত্যাদি। তো সেখানে আবার আধুনিক কী করে হবে? তো এইসব হোমিওপ্যাথির ক্ষেত্রেও এইসব হচ্ছে। মডার্ন হোমিওপ্যাথি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আর একটা কি জানা বলছিলাম, রিয়েল হোমিওপ্যাথি। আর যে ডাক্তার যত বেশি টাকা বেশি নেবে সে তত বড় ডাক্তার। কেমন? আমি শুনেছি কোনো এক ডাক্তার কয়েক হাজার টাকা নেন একটা রুগী দেখতে, তার নাম তো আপনি ছড়িয়ে পড়বে, তাকে তো টিভি কর্তৃপক্ষ ডেকে পাঠাবে তার সাক্ষাৎকার নেওয়ার জন্যে, বিভিন্ন মিডিয়া তাকে ডেকে পাঠাবে। তো এখন মিডিয়া তাদেরকে এত উচ্চতায় তুলে দিচ্ছে যে প্রকৃত গুণী ব্যক্তি পিছিয়ে পড়ছে। এই রাজনীতির কথাই ধরা যাক, যে ছেলেটি 4 পর্যন্ত টেনে টুনে পাস করেছে সে মন্ত্রী বনে গেছে, তার কথা শুনছে একজন IAS অফিসার, WBS অফিসার, সে বিডিওকে ধমক দিচ্ছে। তো এগুলো হচ্ছে, এগুলো হয়। এটা আমি আমার পশ্চিমবঙ্গ, আমার ভারতবর্ষের কথা বলছি না শুধু, এটা পৃথিবীব্যাপী যদি আমরা লক্ষ্য করি এসব দেখা যায়, এসব ঘটনা ঘটে। তো যাই হোক, আমরা রাজনীতির কথা আলোচনা করতে রাজি নই, আমরা ধর্মের কথা আলোচনা করতে রাজি নই,
আমরা হোমিওপ্যাথি চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে প্রসঙ্গক্রমে হয়তো কিছু কথা আলোচনা করছি এইমাত্র। সরি।